জয় মা। একদিনের ছুটিতে কলকাতা থেকে এক বেলার জন্য অন্তত হলেও এই মন্দিরে যদি এসে ঘুরে যাও, মনটা বেশ ভালো হয়ে যাবে। এখন সেই প্রসাদ আমি গ্রহণ করছি। জয় মা। তো বন্ধুরা, মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর এবং পুকুর সংলগ্ন এই যে জায়গাটি দেখো কতটা মনোরম। যদি মনে হয় এখানে এসে একদিন থাকবে তো সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এখানে বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে 2টি ফ্লোর রয়েছে এবং 2টি ফ্লোরে 4টে 4টে করে 8টি রুম রয়েছে, যেখানে ভক্তরা এসে অনায়াসেই থাকতে পারেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, একটা নতুন দিন আর বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির দর্শন করতে, যেটি কিনা ডোমজুড়ে রয়েছে। তো আজকে আমরা হাওড়া থেকে বাসে করে ডোমজুড় অব্দি পৌঁছাবো। তাছাড়া এই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ কীরকম সেটাও তোমাদের আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। কিংবা ওই মন্দিরে গেলে তোমরা কি আদৌ কোনো ভোগ প্রসাদ পাবে, তাছাড়া ওই মন্দিরে থাকার কি কেমন সুবন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন থাকছে আজকে এই ভিডিওতে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। সকালের হাওড়া স্টেশন ব্যস্ততম একটি স্টেশন, আর এই হাওড়া স্টেশনে বাইরে থেকে প্রচুর বাস পাওয়া যায় একাধিক জায়গায় যাওয়ার জন্য। আজকে আমরা ডোমজুড় যাচ্ছি। আর বলে রাখি, ট্রেনে করেও কিন্তু ডোমজুড় অবধি যাওয়া যায়, কিন্তু ট্রেন যেহেতু লেট থাকে তাই আজকে আমরা বাস রুটটা দেখাচ্ছি। তোমরা যদি চাও ট্রেনে করেও ডোমজুড় অবধি পৌঁছাতে পারো। আমতা লোকাল ধরে তোমাদের বেসিক্যালি যেতে হবে। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে 1 নম্বর গেট থেকে ঠিক বাইরের দিকটা চলে এলে এখানে তোমরা একটা বাস ডিপো পাবে। আর এখানে প্রচুর বাস রয়েছে, নানান জায়গায় যাচ্ছে, শিবপুর, তারপর এদিকে প্রচুর বাস থাকে। ডোমজুড় যাচ্ছেন? আচ্ছা, এই যে ডোমজুড়ের বাস আমরা পেয়ে গেছি। এই যে ডোমজুড়ের বাস। ডোমজুড় দাদা, এখানে ডোমজুড়ে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মতো সময় লাগবে। উঠে পড়ি বাসে। সিট ফাঁকাই রয়েছে, অনেক জায়গা রয়েছে বসার। তো এখন উঠে পড়েছি বাসে, বসার সিট পেয়ে গেছি। এখানে কিন্তু একাধিক বাস রয়েছে, মানে প্রায় বলতে গেলে 10-15 মিনিট অন্তর অন্তর প্রচুর বাস পেয়ে যাবে তোমরা ডোমজুড় অবধি যাওয়ার জন্য। আর বলে রাখি, এখান থেকে ডোমজুড় অবধি যেতে বাসে ভাড়া লাগে জনপ্রতি 20 টাকা, আর সময় লাগে ওই 1.5 ঘন্টার মতো। তোমরা যদি ট্রেনে যাও সেই ক্ষেত্রে কিন্তু 10 টাকা ভাড়া পড়ে। জাস্ট 10 টাকা বেশি দিয়ে তোমরা বাসেও যেতে পারো। বন্ধুরা, আমরা এখন পৌঁছালাম ডোমজুড় স্টেশনের ঠিক কাছে। এই যে অনেক প্যাসেঞ্জার নেমে গেছেন। এইখান থেকে সামনেই রয়েছে ডোমজুড় স্টেশন। এই যে এখান থেকে বেরিয়ে কিছুটাই রয়েছে ডোমজুড় স্টেশন। যারা ট্রেনে করে আসবে ডোমজুড় স্টেশনে নেমে বাইরের দিকটা তাদের আসতে হয়। আর আমাদের বাস এখন যাচ্ছে একদম বাস যে স্টপ রয়েছে, অর্থাৎ বাস টার্মিনাস যেটা রয়েছে সেইখানে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে আবার আমরা ব্রেক জার্নি করে যাব। বন্ধুরা, এই বাস স্টপে বাস থেকে নামলাম আর সামনে পেয়ে গেছি একটা ম্যাজিক গাড়ি। এই ম্যাজিক গাড়ি করে এখন আমরা 1 নম্বর পোল অবধি যাবো। পেছনে জায়গা আছে, এই যে বসে পড়লাম। কতক্ষণ সময় লাগবে 1 নম্বর পোল অবধি যেতে? 5 মিনিট। 5 মিনিট লাগবে। ভাড়া লাগে ওই জনপ্রতি 10 টাকা মতো। 10 টাকাই তো? 10 টাকা। আর এটা হচ্ছে বাস স্টপ। বাস ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি এই ম্যাজিক গাড়ি করে। বন্ধুরা, এই ম্যাজিক গাড়ি করে আমরা চলে এলাম এখন 1 নম্বর পোলের সামনে। এই যে 1 নম্বর পোলটা ওইখানে ছিল আর ম্যাজিক গাড়িটা এখানে নামিয়েছে আমাদের। আর এখান থেকে কিছুটা রাস্তা এখন আমাদের হেঁটে যেতে হবে। অর্থাৎ মন্দির অবধি পৌঁছাতে গেলে আমাদের এখন পায়ে হেঁটে কিছুটা রাস্তা যেতে হবে। তাছাড়াও টোটো রিজার্ভ করেও যাওয়া যায়। একসাথে ধরো তোমরা 3-4 জন আসো, সেই ক্ষেত্রে আমি বলবো একটা টোটো রিজার্ভ করে নিও। ওই 50-60 টাকার মতো নেবে আর একদম মন্দির অবধি পৌঁছে দেবে। যাই হোক, শীতের সকাল, এখন হেঁটে যেতে কষ্ট হবে না। কিছুটা রাস্তা এখন পায়ে হেঁটেই যাবো। এই যে এই রাস্তা বরাবর এখন আমরা হেঁটে যাব কিছুটা। আর যাওয়ার পথেই দেখতে পাচ্ছি এই মাঠ সংলগ্ন একটা ছোট মন্দির রয়েছে।
যে মন্দিরে একটা বিশাল বড় তোরণ সম্ভবত তৈরি হচ্ছে, আর কিছুদিনের মধ্যে এই তোরণটা উদ্বোধন হয়ে যাবে এবং সম্ভবত মন্দিরে রিনোভেটের কাজ চলছে। এই যে যাওয়ার পথে আরেকটি মন্দির রয়েছে, তোমরা চাইলে এই মন্দিরটাও দর্শন করে তারপর মায়ের মন্দির দর্শন করতে যেতে পারো। এই যে কিছুটা রাস্তা আমরা হেঁটে এলাম, হেঁটে আসার পর দেখতে পাচ্ছি একটা কাঠের পোল রয়েছে। এই যে দেখো কাঠের সাঁকো, এই সাঁকো দিয়ে এখন গাড়ি পার হচ্ছে। ওই দেখো, আর তলা থেকে একটা জলাধারা গেছে, খাল বলতে পারো। আর এই পাশে ওই মন্দিরটা যেটা বলছিলাম তোমাদের, ওই রোড সংলগ্ন যে মন্দিরটা, ওই মন্দিরটা দেখা যাচ্ছে। ও বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তাছাড়াও এই পাশেও একটা রাস্তা রয়েছে, দেখো ডান দিক থেকে রাস্তা চলে গেছে, এটাও মেন রোডের দিকে যাচ্ছে। এই রোড বরাবরও কিন্তু আসা যায়। আর আমাদের এখন এই রাস্তা বরাবর কিছুটা এখন হেঁটে যেতে হবে, অর্থাৎ বাম দিকে। এই যে আমরা কাঠের পোলটা পেরিয়ে এলাম, এখন আমরা বাঁ হাতে হেঁটে চলে যাব। দেখো এখন পারিপার্শ্বিক পরিবেশটা কত সুন্দর। আমরা এখন এই কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে যাচ্ছি। আর এই পাশে রাস্তাটা খুব সুন্দর, এদিকে খাল বয়ে গেছে, সামনে থেকে গেছে একটা রেল লাইন, যেটা কিন্তু হাওড়া থেকে আমতা অবধি যাচ্ছে। তো ঠিক এই রেল লাইনের নিচ থেকে এখন আমরা হেঁটে যাব, যেমনভাবে ঠিক রাস্তাটা গেছে ওইভাবেই এখন পায়ে হেঁটে আমরা যাচ্ছি। এই যে ওপর থেকেই ট্রেন চলে যাচ্ছে আমতার দিকে, আর ডোমজু স্টেশনটা ওই পাশে। আমরা সিধে এখন যাব হেঁটে। আচ্ছা বন্ধুরা, এই সিধে রাস্তা বরাবর হাঁটছিলাম, এখন এই পাশে একটা ডান দিকে রাস্তা নেমে গেছে, যে রাস্তা বরাবর আমাদের এখন গ্রামের ভেতর থেকে মন্দির অবধি পৌঁছাতে হবে। বেশ অনেকটাই রাস্তা হেঁটে পৌঁছাচ্ছি। আমার মনে হয় যারা বয়স্ক আছেন কিংবা যাদের হাঁটতে সমস্যা রয়েছে তাদের টোটো করে আসাটাই শ্রেয়। তো অবশ্যই তো আপনারা মেন রোড থেকে টোটো করে নেবেন, টোটো রিজার্ভ করে এলেই বেশি ভালো হয়। এখন এই গ্রামের রাস্তা ধরে কিছুটা পথ আমাদের এখন হেঁটেই যেতে হবে। এটা কি জ্বালানি হবে কাকা? জ্বালানির কাঠ নিয়ে যাচ্ছেন। আর এই পাশে বিঘার পর বিঘা জমিতে ধান চাষ হয়। এই ধানের যে গাদা সেইগুলো রয়েছে, ধানের গাদা। এখন আমরা গ্রামের ভেতরে ঢুকছি। তো বন্ধুরা, গ্রামের রাস্তা ধরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেছি এখন মন্দিরের সামনেটা। এই যে মন্দিরের পুরো মন্দির চত্বরের অনেকটা জায়গা এইভাবে বাউন্ডারি করা, অর্থাৎ পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে মন্দিরে ঢোকার তোরণ বা প্রবেশদ্বার সামনেটা রয়েছে। এই যে দেখো, আজকে আমরা এই মন্দিরেই এসেছি। এই যে মায়ের আদ্যা মায়ের ছবি দেওয়া রয়েছে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, ডোমজুর। অ্যাড্রেস হচ্ছে 50 DD মন্ডল রোড, দক্ষিণেশ্বর, কলকাতা। ওই অ্যাড্রেসটাও এখানে দেওয়া রয়েছে। আর এই যে মন্দিরে একটি ব্যানার রয়েছে এখানে, যেটি তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের তোরণ। দেখো তোরণটা একবার তোমায় দেখিয়ে দিই। বেশ সুন্দর একটি বড় তোরণ। এই তোরণ দিয়ে এখন প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে। এই যে আমরা প্রবেশ করলাম, আর প্রবেশ করলেই দেখতে পাচ্ছি মন্দির চত্বরটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর সামনেই রয়েছে একটি দেবাদিদেব মহাদেবের মূর্তি, অর্থাৎ শিবলিঙ্গ। বেশ বড় একটি গ্রানাইট পাথরের তৈরি মহাদেবের শিবলিঙ্গ, বেশ সুন্দর। আর মন্দির চত্বরটা পুরোপুরি এইভাবে ঘেরা রয়েছে, বাঁধানো বলতে পারো। আর মন্দির সংলগ্ন পুকুরও রয়েছে। আর মূল মন্দির হচ্ছে এটি। এই যে সামনে 3টি চূড়া রয়েছে মূল মন্দিরে। এই যে মূল মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করব। জয় মা।
বর্তমানে মন্দিরে এখন পুজো চলছে। এই যে ঠাকুর মশাই এখন পুজো কমপ্লিট হয়েছে, একটু টিপ নিয়ে নিয়েছি। এই সবে ঠাকুর মশাই এখানে পুজো সম্পূর্ণ করেছেন এবং আমাকে চন্দনের টিপ দিয়েছেন এবং খুব আশীর্বাদও করেছেন। সাথে এখানকার যে প্রসাদ, ফল প্রসাদ, সেটিও পেয়েছি। এখন সেই প্রসাদ আমি গ্রহণ করছি। জয় মা। একদম ঠিক সময় এসেছিলাম, পুজো দেখতে পেলাম, সাথে প্রসাদ গ্রহণ করছি। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি এই মন্দিরের ঠাকুরমশাই। আপনি এখানে বর্তমানে কর্মরত রয়েছেন এবং পূজা অর্চনা করেন, তাই তো? পূজাতে পুরো মূল দায়িত্বটা আমার উপরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আচ্ছা সঙ্গ সেই আমায় দিয়েছি। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আমি এখানে 2.5 বছর ধরে আছি। 2.5 বছর ধরে আছেন? হ্যাঁ, 23 সাল থেকে, জুন মাসে 23 সাল থেকে আছি। আচ্ছা। আর এই মন্দিরটা আগে ছিল না, এই মন্দিরটা ছিল রামকৃষ্ণ আশ্রম। এটা ছিল দারিগানাথ চন্দ্রবাবু। আচ্ছা। উনি লন্ডনবাসী ছিলেন। আমাদের এখানে খাকড়া বলে একটি জায়গাতে তার নিজের প্রত্যেক বাড়ি ছিল। উনি এই 34 বিঘা জমির উপরে এই মন্দিরটা করেছিলেন এবং রামকৃষ্ণ আশ্রমের দীক্ষা নিয়ে রামকৃষ্ণের পূজা আর্চা করতেন। একজন মহারাজ থাকতেন, তার নাম দেবেন্দ্রনাথ কোলে, যাই দেবেন্দ্রনাথ। আচ্ছা, উনি থাকতেন। তো উনি এখনও আছেন। যাই হোক, এই 34 বিঘা জমিটা উনি মৃত্যুকালে মারবার সময়ে ভাবছিলেন যে কী করবো খুব চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। তারপর হঠাৎ উনি ঠিক করলেন যে এই মন্দিরটা আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠকে এটা আমি দান করব। আচ্ছা। সে একটা দিন ঠিক করে ওনাদের খবর দিলেন। ওনারা সব এসে উনি কত তারিখে দান দিয়েছেন সেটা ওখানে লেখা আছে, আমাদের মন্দির তো লেখা আছে, যেদিন দান করেছিলেন তারিখ পাশেই লেখা আছে। আচ্ছা আচ্ছা। এই 34 বিঘা জমি নিঃস্বার্থে যিনি দান করলেন, স্থাবর সব। সেই থেকেই এই মন্দির আবার নতুন করে আমরা মানে আমাদের আদ্যাপীঠ যে ট্রাস্টি, তারাই এই সুন্দর করে একটি মন্দির তৈরি করলেন এবং মাকে এনে বসালেন। আচ্ছা, ব্যাপার এইটাই। আর এই মা তো অনেক দিন এসেছিলেন দক্ষিণেশ্বরে। আমাদের অন্নদা ঠাকুর মহাশয়, উনি সবনাথ এসে মাকে পেয়েছিলেন ইডেন গার্ডেন থেকে। ওখান থেকে এনে মাকে বাড়িতে রেখেছিলেন। তারপর মা স্বপ্নাদেশ দিলেন যে না, এটা তুমি আমাকে বিসর্জন দিয়ে তুমি আমার ছবি রাখতে পুজো করো। ওনাকে বিসর্জন দেওয়া হলো, দিয়ে উনি ওই ছবি নিয়ে গিয়ে মায়ের প্রতিষ্ঠা করলেন কোথায়? দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে ওখানে দিলেন আদ্যা মাকে। সেই থেকে কত সালে দিয়েছে আমার মনে নেই, ওখানে বলতে পারবো না, আমি তো এসেছি কিনে। যাই হোক, আর এই হচ্ছে ঘটনা। আর আমার ঘটনাটা বলে দিই। আমার স্ত্রী মারা যাওয়ার 23 সালে মারা যাওয়ার পর, ফেব্রুয়ারি মাসে, আমি 4 মাস পর আমাকে ঈশ্বর মা আদ্যা মা আমাকে ছদ্মবে এসে স্বপ্ন দিচ্ছেন যে তুই বাবা আমার কাছে চলে আয় সংসার ছেড়ে দিয়ে। তাই আমি সেই সংসার ছেড়ে দিয়ে আদ্যাপীঠে গেলাম। ওনাদের বললাম, ওরা আমাকে আনন্দ করে বললেন না ঠাকুরমশাই, আমরা আদ্যা মায়ের করেছি সেটা ব্রাঞ্চ, সেটা ডোমজুড়ি উত্তর ঝাপুর দেয়। আপনি সেখানে গিয়ে মূল পুরোহিত হিসেবে আমরা আপনাকে ওখানে প্রতিষ্ঠা করছি, আপনি যান। এই জমি আমি ভিত পুজো করেছিলাম, করে আমি এই যে এলাম। সেই ক্ষেত্রে আমি এখন আছি, বাড়ি আমি যাই না।
আর বন্ধুরা, গর্ভগৃহে যদি মাতৃ মূর্তির কথা বলি, এখানে মাতৃ মূর্তি পুরো একদম আদ্যাপীঠের সেই একদম অবিকল আদ্যামার মতোই রূপ রয়েছে এখানে, যেন আদ্যাপীঠে আদ্যামাকেই দর্শন করছি। তাছাড়াও এখানে অনেক মূর্তি আমি দেখতে পাচ্ছি, কি কি রয়েছে সবই জানবো এখানকার যিনি ঠাকুরমশাই রয়েছেন ওনার কাছ থেকে। আচ্ছা, যদি বলেন এখানে কাঁধে কাঁধে মূর্তি রয়েছে? এখানে মূর্তি আছে, যিনি আমাদের এইটা দান করে দিয়েছিলেন রামকৃষ্ণ আশ্রম, সেই আশ্রমের রামকৃষ্ণদেব আছেন, বিবেকানন্দ আছেন, আর ওই বিবেকানন্দ আছেন, আর ওই সারদা দেবী আছেন, আর ভবতারিণী মায়ের ছবি আছে, ফটো বাঁধানো ছবি ওইটা। আর সামনে হচ্ছে মায়ের ওই যে শ্রী রাধাকৃষ্ণ, উনি প্রেম দিচ্ছেন, মানে প্রেম লেখা আছে। হ্যাঁ, প্রেম লেখা রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে মা আদ্যামা আমার মাঝখানে আছেন, জ্ঞান এবং কর্ম অধিকারী হয়ে। তার নিচে আছেন ওই গুরুদেব, অর্থাৎ রামকৃষ্ণদেব। হ্যাঁ, গুরুদেব আছেন। গুরুদেবের বাঁদিকে আছেন সারদা মা এবং ওই অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী। আর ওই ওই গুরুদেবের ডান দিকে আছেন অন্নদা ঠাকুর আর স্বামী বিবেকানন্দ। এই আমাদের মন্দিরের মূল কাঠামো। তার উপরেই মা বিরাজ করছেন। আমরা মায়ের আরাধনা নিয়ে সারা দিন রাত কাটাই, এটাই আমাদের মনের শান্তি, আনন্দ। ধন্যবাদ। বন্ধুরা, মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করলেই সামনে রয়েছে এখানে মূল মন্দির, যেটা তোমার দর্শন করে দিয়েছি। আর ঢোকার আগেই বাঁ হাতে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং যার উদ্যোগে এই মন্দিরটি তৈরি হয়েছিল তার একটি স্মৃতিফলক। এই যে দ্বারিকানাথ চন্দ্র, এনার একটি এখানে স্মৃতি মন্দির রয়েছে। এই যে, আর এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে এনার সম্পর্কে, সেটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। আর যদি বলি মন্দির চত্বরের কথা, মন্দির চত্বরটি বিশাল বড়। এখানে বিশাল বড় মন্দির একটি চত্বর রয়েছে, প্রায় 35 বিঘা জমির ওপর এই মন্দিরটি তৈরি রয়েছে। মন্দিরের পুরো চত্বর বলতে পারো। এই যে মূল মন্দির তোমাদের দর্শন করিয়েছি, তার আগে রয়েছে একটি শিব মন্দির, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এই পাশটা দেখাই, এই পাশটা রেলিং দিয়ে ঘেরে রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে একটি পুকুর। একবার তোমাদের পুকুরটি দেখাই। এই যে, আর মূল মন্দির চত্বরে একটি মূল প্রবেশদ্বার রয়েছে, তাছাড়াও রয়েছে আরেকটি প্রবেশদ্বার যেখান থেকে ঢোকা যায় এই পাশটাতে। এই যে মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই পুকুরটি। দেখো, খুব সুন্দর পরিচর্যিত, ওয়েল মেনটেন্ড এই পুকুরটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জল দেখে বোঝা যাচ্ছে জলটি একদম ব্যবহারযোগ্য। আর পুকুরটি আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা রয়েছে, খুবই মনোরম এখানকার পরিবেশ। এবং পুকুরে বর্তমানে দুখানা ঘাট রয়েছে, এই পাশে একটি ঘাট, অর্থাৎ মন্দিরের ঠিক সামনে একটি ঘাট, এবং ওই পাশে একটি ঘাট রয়েছে। আর মন্দিরের ঘাটের দুই পাশেই যে জিনিসটা দেখে ভালো লাগলো, খুব সুন্দর করে দুটি তুলসী মঞ্চ রয়েছে। দেখো, এখানে তুলসী গাছ রয়েছে, এই যে দুই পাশে। ওই পাশে ঘাটটি পরিত্যক্ত, ওই পাশে সম্ভবত কেউ যান না, কিন্তু এই পাশে ঘাটটা বেশ ভালো। আর খুবই মনোরম একটি জায়গা, গ্রাম্য পরিবেশের মধ্যে এলে মনটা বেশ ভালো হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি ঢুকছে ভেতরে, অর্থাৎ এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি বিল্ডিং, যেটি পরবর্তীকালে ভক্ত নিবাস হিসেবে রাখা হবে এবং এখানে আগত ভক্তরা এসে এখানে রাত্রি বাস করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এখানে একটি ভক্ত নিবাস তৈরি করা হচ্ছে। এই যে মূল যে মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম, আর এই পাশে রয়েছে পুকুর, পুকুরের ঠিক পেছন দিকেই রয়েছে একটি জায়গা, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই পাশে বিল্ডিং তৈরি হচ্ছে। আর ওই পাশে যাওয়ার জন্য একটা গেট রয়েছে দিক দিয়ে। আর পুরো মন্দির চত্বরটা খুবই মনোরম। দেখো, চারদিকে অনেক গাছপালা রয়েছে, নানান ধরনের গাছপালা দিয়ে সুসজ্জিত। আর আশেপাশে অনেক চাষবাস হয়েছে দেখতে পাচ্ছি। এই যে এই পাশে যদি আমরা যাই, এখানে বর্তমানে একটি ভক্ত নিবাস তৈরি হবে। এখানে বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে 2টি ফ্লোর রয়েছে এবং 2টি ফ্লোরে 4টে করে 8টি রুম রয়েছে, যেখানে ভক্তরা এসে অনায়াসেই থাকতে পারেন। তো আশা করি তোমরা
নতুন বছরে কয়েক মাস পর যখন তোমরা আসবে তখন তোমরা অনায়াসে এখানে এসে থাকতেই পারবে। যদি মনে হয় এখানে এসে একদিন থাকবে তো সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু মন্দিরটি একদমই নতুন তাই মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে, অর্থাৎ রং করা কিংবা আরও অনেক কাজ বাকি রয়েছে এবং মন্দিরের বর্তমানে ভক্ত নিবাস ওই পাশে তৈরি হচ্ছে। আমি এখন রয়েছি ঠিক পুকুর পাড়ের সামনে। এই যে পুকুর পাড়ের এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমি এখন ঘুরে দেখছি, নানান ধরনের গাছপালা রয়েছে তো, আর এই পাশে কাঁঠাল গাছ আরও নানান ধরনের গাছ লাগানো হয়েছে। বেশ ভালো লাগছে এখান থেকে হাঁটতে। এই দেখো, তাছাড়া পেঁপে গাছ লাগানো হয়েছে, নানান ধরনের আম গাছ, নারকেল গাছ, সব ধরনের গাছ এখানে রয়েছে। এখানে ছোট্ট বেল গাছ রোপণ করা হয়েছে। বেশ ভালো লাগছে, দেখো কত মনোরম পরিবেশ এখানকার। যেহেতু গ্রাম্য এলাকার মধ্যে আর পাশেই রয়েছে পুকুর, পুকুরের ঠিক পাশে এরকম কিছুটা জায়গা রয়েছে যেখানে নানান ধরনের গাছপালা রয়েছে এবং এখানে ঘুরে বেড়াতেই বেশ ভালো লাগছে। কি শান্তির জায়গা। এখানে আবার সজনে গাছও রয়েছে। অপরূপ সুন্দর এখানকার পরিবেশ। বলে রাখি, অন্য মন্দিরের মতো এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। উনি নিজের মুখে যেটি বললেন এখানকার পুরোহিত মশাই, তো ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে আসছে, তোমরা আসার আগের দিনকার ওনাকে ফোন করে দিতে পারো যে তোমরা ঠিক কতজন আসছো। কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু উনি একা হাতে সব কিছু এখানে তৈরি করেন তাই একজন দুজন কিংবা 4-5 জন হলে সেই ক্ষেত্রে প্রসাদের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যদি ধরো 10-12 জন আসছো কিংবা কেউ যদি গ্রুপে আসে সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়, যেহেতু উনি একা হাতে করেন একটু সমস্যা রয়েছে। এবং মনে হয় তোমরা যখন আসবে তখন প্রসাদ পেয়ে যাবে। আসার আগের দিন কিন্তু অবশ্যই ফোন করে নিও তোমরা ঠিক কজন আসছো, ঠাকুরমশাইকে বলে দিলে একটা প্রসাদের বন্দোবস্ত হয়ে যাবে। যেহেতু আজকে অন্ন প্রসাদ পাওয়া সম্ভব হয়নি, এখানে যিনি ঠাকুরমশাই রয়েছেন কর্তব্যরত, এখন ওনার যে বাসগৃহ সেখানে রয়েছি। উনি কালকে পরমান্ন করেছিলেন, তাছাড়া মিষ্টান্ন এসব সহযোগে আমাদের একটি প্লেট সাজিয়ে দিয়েছেন, এখন সেটাই গ্রহণ করছি। এনার আতিথেয়তে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। খুবই ভালো মানুষ, তোমরা যখন আসবে ঠিক বুঝতে পারবে। তোমরা এখানে একবার হলেও এসো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন মন্দির থেকে বেরিয়ে পড়ছি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির দর্শন করালাম। আর এখানকার আধ্যাত্মিক পরিবেশ কীরকম সেটাও তোমাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমরা কলকাতা থেকে কী করে মন্দির অবধি আসবে, এই মন্দিরে ভোগ প্রসাদের কেমন কী ব্যবস্থা রয়েছে, তাছাড়া থাকার কেমন কী সুবন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।